আসসালামু আলাইকুম। লার্ন ফ্লুয়েন্সি চ্যানেলের পক্ষ থেকে নবম এবং দশম শ্রেণীর শিক্ষার্থীদেরকে স্বাগতম জানাচ্ছি আজকের এই টিউটোরিয়ালে। আজকে আমরা আলোচনা করব তোমাদের বাংলা বইয়ের কবি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা অসাধারণ একটি কবিতা প্রাণ এই কবিতা থেকে। এই কবিতাটি আজকে আমরা প্রত্যেকটা লাইন পাঠ বিশ্লেষণ করে বুঝে বুঝে পড়ব। একই সাথে এই কবিতার অনুশীলনে যে কর্ম অনুশীলন রয়েছে, বহু নির্বাচনী প্রশ্ন রয়েছে এবং সৃজনশীল প্রশ্ন রয়েছে, আমরা কিন্তু সেগুলোরও উত্তর করে ফেলব। চলো আলোচনাটি শুরু করছি পরম করুণাময় মহান আল্লাহ তাআলার নামে। তো দেখো, এই কবিতায় কবি মূলত তার কর্মের মাধ্যমে বা ভালো কাজের মাধ্যমে বেঁচে থাকার ইচ্ছা প্রকাশ করেছে, অর্থাৎ তিনি তার মহৎ কর্মের দ্বারা অমরত্বের বাসনার দিকটি প্রকাশ করেছেন। তো এই বিষয়টি কিন্তু আমরা কবিতায় দেখতে পারবো। চলো আমরা একটু পড়ি। দেখো, বলছে মরিতে চাহি না আমি সুন্দর ভুবনে। লাইনটার অর্থ কি দেখো? লাইনটার অর্থ হচ্ছে, মানুষ যতই বৃদ্ধ হোক, রোগা হোক, অসুস্থ হোক, মানে যা না তা হয়ে যাক, কিন্তু মানুষ কিন্তু কখনোই চায় না পৃথিবী থেকে চলে যেতে। লাইনটি দ্বারা কিন্তু এটি বোঝানো হয়েছে, মানবের মাঝে আমি বাঁচিবার চাই। তো দেখো, কবি কিন্তু এখানে মানুষের মাঝে বাঁচতে চেয়েছেন। তো একটা মানুষ তো সারা জীবন বেঁচে থাকতে পারে না, একসময় না একসময় কিন্তু মারা যেতেই হয়। কিন্তু কবি এখানে বলেছেন তিনি তার কর্মের দ্বারা, তিনি তার কাজের দ্বারা, তার সৃষ্টির দ্বারা মানুষের মাঝে সারা জীবন অমর হতে চান, যাতে তিনি মারা গেলেও তার কাজের দ্বারা সবার মাঝে বেঁচে থাকতে পারেন। তো এই লাইনটি দ্বারা কিন্তু কবি এখানে এটিই বুঝিয়েছে। এরপর বলছে দেখো, এই সূর্য করে এই পুষ্পিত কাননে। সূর্য করে অর্থাৎ কিন্তু সূর্যের আলোকে বোঝানো হচ্ছে, পুষ্পিত কানন অর্থাৎ ফুলের বাগান। তো কবি কিন্তু এখানে প্রকৃতিকে নির্দেশ করছে। এরপর বলছে জীবন্ত হৃদয় মাঝে যদি স্থান পায়। জীবন্ত হৃদয় মানে মানুষের মনে। তো এখানে বোঝানো হচ্ছে কি দেখো, যে কবি বলছে যে আমি যদি প্রকৃতিতে এবং মানুষের মনে জায়গা করতে পারি, তো জায়গা করতে চাওয়ার কথাটা কিন্তু কবি এখানে বলেছেন। এরপর বলছে দেখো, ধরাই প্রাণের খেলা চিরতরঙ্গিত। এই লাইনটির অর্থ কি দেখো? এই লাইনটি দ্বারা কিন্তু বোঝানো হয়েছে পৃথিবীতে প্রতিনিয়ত প্রাণের বিকাশ ঘটছে, এই কথাটি। এরপরে বলছে বিরহ মিলন কত হাসি অশ্রুময়। তো এই লাইনটি দ্বারা কিন্তু বাস্তব জীবনের প্রতিচ্ছবিটা ফুটিয়ে তুলেছে কবি। কিভাবে? দেখো, আমরা যখন কোনো একটা রাস্তা দিয়ে যাই, তো ওই একই রাস্তা দিয়ে কিন্তু বিয়ের একটা পালকিও যায়, আবার কোনো লোক মারা গেলে তার জানাজাও যায়। তার মানে কি, এখানে কিন্তু বাস্তব জীবনের সুখ এবং দুঃখ দুটোই কিন্তু ফুটে উঠেছে, তাই না? তো এই কথাটাই কিন্তু এই লাইনের কবি বুঝিয়েছে। তো বলছে বিরহ মিলন কত হাসি অশ্রুময়, মানবের সুখ দুঃখে গাতিয়া সঙ্গীত। অর্থাৎ কবি এখানে বলছে যে মানুষের সুখ দুঃখ নিয়ে তিনি কি করবেন, তিনি একটা সঙ্গীত বলতে এখানে তার লেখা বা সৃষ্টিকে বোঝানো হয়েছে, যে তিনি মানুষের সুখ দুঃখ নিয়ে কোনো কিছু সৃষ্টি করে যদি গো রচিতে পারি অমর আলোয়। মানে তিনি মানুষের সুখ দুঃখ নিয়ে কোনো কিছু সৃষ্টি করে মানুষের মাঝে অমর হওয়ার কথা বলেছেন। মানে তিনি যদি এটা পারেন সে কথা কিন্তু বলেছেন। আচ্ছা, যদি সেটা তিনি না পারেন তাহলে কি করবে সে কথা কিন্তু পরের লাইনে বলছে। দেখো, যে তা যদি না পারি তবে বাঁচি যত কাল, তোমাদেরই মাঝখানে লাভি যেন ঠাই। অর্থাৎ কবি বলছে, আমি যদি এমন কিছু সৃষ্টি করতে না পারি, যে সৃষ্টিটা আমি মারা গেলেও ওই সৃষ্টির কারণে তোমরা আমাদেরকে মনে রাখবে, তোমরা আমাকে মনে রাখবে, এরকম কোনো কিছু যদি কবি সৃষ্টি করতে নাও পারে, তাহলে কবি যতদিন বাঁচবে, অর্থাৎ কবি যতদিন আমাদের মাঝে বেঁচে থাকবে, ততদিন যেন আমরা তাকে ঠাঁই দিই, মানে আমাদের কাছে তিনি ঠাঁই চাই। এই কথা কিন্তু বলা হয়েছে এই লাইনটাতে। তো বলছে যদি না পারি তবে বাঁচি যত কাল, মানে তিনি সৃষ্টিমূলক কোনো কিছু যদি তৈরি করতে না পারে যার কারণে আমরা তাকে মনে রাখবো, এরকম কোনো কিছু যদি তিনি সৃষ্টি করতে না পারে, তাহলে তিনি যতদিন অবধি বেঁচে থাকবে আমাদের কাছে, তিনি ততদিন যাতে ঠাঁই পায়, এই কথা কিন্তু এখানে বলা হয়েছে। এরপর বলছে কি দেখো, যে তোমরা ভুলিবে বলে সকাল বিকাল, নব নব সঙ্গীতের কুসুম ফোটায়। অর্থাৎ এখানে কবি বলছে যে তোমরা যাতে আমাকে মনে রাখো, মরার পরও আমাকে মনে রাখো, এই জন্য আমি সবসময় কি করি, নব নব সঙ্গীতের কুসুম ফোটাই, অর্থাৎ নতুন নতুন কিছু সৃষ্টি করি, যার মাধ্যমে তোমরা আমাকে মারা যাওয়ার পরেও মনে রাখবে, অমর করে রাখবে। হাসি মুখে নিও ফুল তারপরে হাই, ফেলে দিও ফুল যদি সে ফুল শুকায়। অর্থাৎ কবি এখানে বলছে
যে আমি বেঁচে থাকা অবধি তোমরা আমার সৃষ্টিগুলোকে, আমার লেখাগুলোকে হাসি মুখে মেনে নিও, এবং আমি মারা গেলে যদি সে ফুল অর্থাৎ সে লেখা বা সে সৃষ্টিটা যদি ভালো না লাগে, কাজে না আসে, তাহলে সে ফুলটা ফেলে দিও যদি সে ফুল শুকায়। এটি কিন্তু বোঝানো হয়েছে। আশা করি কবিতাটি বুঝতে পেরেছো। এরপরেও যদি কোনো অসুবিধা হয় বুঝতে, তাহলে আমাকে নিশ্চয়ই কমেন্ট করবে। আচ্ছা, এরপর দেখো পাঠ পরিচিতি তোমরা যদি একটু ভালো করে পড়ে ফেলো তাহলে এই কবিতা সম্বন্ধে কিন্তু পরিষ্কার একটা ধারণা পেয়ে যাবে। আচ্ছা, এরপর দেখো অনুশীলনী, তোমাদের অনুশীলনীতে কিন্তু একটা কর্ম অনুশীলন রয়েছে, তাই না? চলো কর্ম অনুশীলনের উত্তরটি আমরা একটু দেখে ফেলি। দেখো কর্ম অনুশীলনে তোমাদের প্রথমে যে কাজটি এখানে রয়েছে, অর্থাৎ দেখো কর্ম অনুশীলনে কি বলা হচ্ছে, 1 নাম্বার, যে প্রতিটি জীব শেষ মুহূর্ত পর্যন্ত বেঁচে থাকতে চায়। উদাহরণের সাহায্যে কথাটি বিশ্লেষণ করো। তো দেখো সমাধানটি, প্রতিটি জীব শেষ মুহূর্ত পর্যন্ত বেঁচে থাকতে চায়। বিশ্লেষণ, জীবন হলো প্রতিটি প্রাণীর জন্য সবচেয়ে মূল্যবান সম্পদ। প্রকৃতির এক অপরিহার্য নিয়ম হলো প্রতিটি জীব তার অস্তিত্ব রক্ষার জন্য আপ্রাণ চেষ্টা চালিয়ে যায় এবং শেষ মুহূর্ত পর্যন্ত বেঁচে থাকার আকাঙ্ক্ষা ধরে রাখে। এই স্বাভাবিক প্রবৃত্তি শুধু মানুষ নয়, সকল জীবের মধ্যে বিদ্যমান। উদাহরণ বিশ্লেষণ, দেখো আমরা কিন্তু এখানে উদাহরণও দিয়ে দিয়েছি, অর্থাৎ মানব জীবনের প্রয়োগ। একজন অসুস্থ মানুষ যিনি হয়তো মৃত্যুশয্যায়, তিনিও বেঁচে থাকার জন্য সব ধরনের চিকিৎসা গ্রহণ করতে চান। তিনি শেষ মুহূর্ত পর্যন্ত জীবন রক্ষার জন্য চেষ্টা চালিয়ে যান। যেমন ক্যান্সার আক্রান্ত একজন রোগী চিকিৎসার মাধ্যমে কিছুদিন বেশি বেঁচে থাকার আশায় নিরন্তর চেষ্টা করেন। এরপর দেখো প্রাণী জগতের দৃষ্টান্ত, অর্থাৎ প্রাণী জগতের কি ভূমিকা। বনের পশুরা শিকারীর আক্রমণের শিকার হলেও তারা শেষ পর্যন্ত লড়াই চালিয়ে যায় বা পালানোর চেষ্টা করে। উদাহরণস্বরূপ একটি হরিণ যখন বাঘের তাড়া খায় তখন সে প্রাণপণে দৌড়ায় এবং শেষ মুহূর্ত পর্যন্ত চেষ্টা করে নিজেকে বাঁচানোর জন্য। এরপর দেখো প্রকৃতিতে উদাহরণ, গাছপালা ও উদ্ভিদের ক্ষেত্রেও বেঁচে থাকার এই তাড়না দেখা যায়। খরার সময় গাছের পাতা ঝরে গেলেও মূল শিকড় যতক্ষণ পর্যন্ত আর্দ্রতা পায় ততক্ষণ সে বেঁচে থাকার জন্য সংগ্রাম চালিয়ে যায়। এরপর দেখো উপসংহারটি। তো দেখো উপসংহারে বলা হচ্ছে, জীবনের প্রতি ভালোবাসা এবং অস্তিত্ব টিকিয়ে রাখার প্রবৃত্তি প্রতিটি জীবের সহজাত বৈশিষ্ট্য। এটি প্রকৃতির এক অনিবার্য সত্য যে মৃত্যুর আগে পর্যন্ত জীবনী শক্তি হারায় না, বরং শেষ মুহূর্ত পর্যন্ত জীবন রক্ষার চেষ্টা চালিয়ে যায়। আচ্ছা, এ ছিল তোমাদের এখান থেকে কর্ম অনুশীলনের উত্তরটি। এরপর দেখো তোমাদের এখানে যে বহু নির্বাচনী প্রশ্নগুলি রয়েছে, তো বহু নির্বাচনী প্রশ্ন বলা হচ্ছে কি, প্রথমে দেখো যে কবি কোথায় অমর আলোয় রচনা করতে চেয়েছেন। উত্তরটি কী হবে, দেখো উত্তরটি কিন্তু এখানে হবে যে কবি অমর আলোয় মানুষের মাঝে রচনা করতে চেয়েছেন। এরপর বলছে কবি মানব হৃদয়ে কিভাবে ঠাঁই পেতে চেয়েছেন। উত্তরটি কিন্তু হবে খ নাম্বার, সৃষ্টির মাধ্যমে, তাই না? তো এরপরে দেখো আমরা সৃজনশীল প্রশ্নটি এখান থেকে একটু দেখে ফেলি। সৃজনশীল প্রশ্নের যে একটি উদ্দীপক দিয়েছে, তাই না? তো এই উদ্দীপকের আলোকে কিন্তু আমাদের ক খ গ ঘ প্রশ্নের উত্তরগুলি করতে হবে। তো চলো আমরা ক খ গ ঘ প্রশ্নের উত্তরগুলি একটু দেখে নিই। আচ্ছা, প্রথমে ক নাম্বার প্রশ্নে কি বলা হচ্ছে, ক নাম্বার প্রশ্নে বলা হচ্ছে কবি কাদের মাঝে বাঁচতে চান। উত্তর, কবি মানবের মাঝে বাঁচতে চান। খ নাম্বারে দেখো এই পৃথিবীতে কবি অমর আলোয় রচনা করতে চান কেন। উত্তর, পৃথিবীতে স্মরণীয় হয়ে থাকার জন্য কবি অমর আলোয় রচনা করতে চান। নরনারীর সুখ দুঃখ বিরহ কবি তার রচনায় সঠিকভাবে চিত্রিত করতে চান। তার এই রচনা যদি মানুষের মনজয়ী হয় তবে এই অমর সৃষ্টির মধ্য দিয়ে কবি পৃথিবীর মানুষের কাছে স্মরণীয় হয়ে থাকবেন। এভাবে কবি তার অমর সৃষ্টির মধ্য দিয়ে তিনি গোটা পৃথিবীকে অমর আলো হিসেবে গড়ে তুলতে চান। এরপরে গ নম্বর প্রশ্নের উত্তরটি দেখো, উদ্দীপকে প্রত্যাশিত বিষয়টি প্রাণ কবিতার ভাবের সাথে কিভাবে মিশে আছে তা ব্যাখ্যা করো। তো এখানে গ নম্বর প্রশ্নের উত্তরটি কিন্তু রয়েছে, বোঝা গেছে? আচ্ছা, তো দেখো গ নম্বর প্রশ্নটা তোমরা এখানে একটু পড়ে ফেলবে। গ নম্বর প্রশ্নটা নিশ্চয়ই দেখতে পাচ্ছ আশা করি। গ নম্বর প্রশ্নটি এখান থেকে একটু তোমরা দেখে নিবে। এবার ঘ নম্বর প্রশ্নের উত্তরটাও কিন্তু এখানে রয়েছে, ঘ নম্বর প্রশ্নের উত্তরটাও তোমরা একটু দেখে নিবে। আশা করি খুব সহজেই এটি বুঝতে পারবে। তো এই ছিল মূলত তোমাদের জন্য আজকের এই আলোচনাটি। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক দেবে এবং অবশ্যই লার্ন ফ্লুয়েন্সি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। ভালো থেকো, সুস্থ থেকো। আসসালামু আলাইকুম।